Hello friends, welcome to my YouTube channel JS English. How are you all? Hope you all are doing very well. So in this video I will discuss a poem from class 12 or class BA first year. The name of this poem is Shall I Compare Thee to a Summer's Day. তো আজকে আমি আলোচনা করব ক্লাস 12 এবং বিএ ফার্স্ট ইয়ারের একখানা কবিতা যার নাম হলো Shall I Compare Thee to a Summer's Day. এই কবিতাটিকে লিখেছেন একজন বিখ্যাত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। তো আজকে যে কবিতাটি আমরা পড়ব সেটি একটি সনেট। তো সনেট কি? সনেট হলো 14 লাইন বিশিষ্ট একটি কবিতা যা আয়াম্বিক পান্টামেটার দ্বারা গঠিত হয়। ইংলিশ লিটারেচারে সনেট দুই প্রকারের হয়, ইটালিয়ান সনেট বা প্যাট্রাজান সনেট আর ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট। তো আজকের কবিতাটি অবশ্যই একটি শেক্সপিয়ারিয়ান সনেট। সনেটের আবার দুটি অংশ থাকে, অক্টেভ আর সেস্টেট। সনেটের প্রথম 8টা লাইন হলো অক্টেভ আর পরের 6টা লাইন হলো সেস্টেট। তো আজকের সনেটটি 3টি বিশেষ কট্রেন এবং একটি কাপলেট দ্বারা লেখা হয়েছে। এবার কট্রেন কি আর কাপলেট কি? যখন কোনো কবিতা 4টি লাইন করে একটি স্ট্যাঞ্জা গঠিত হয় তখন সেই স্ট্যাঞ্জাগুলিকে কট্রেন বলা হয়, আর যখন 2টি লাইন দ্বারা একটি স্ট্যাঞ্জা হয় তখন সেটি কাপলেট হয়। তো আজকের যে সনেটটি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে সেটি হলো সনেট নাম্বার 18। তো শেক্সপিয়ার যে ছিলেন তিনি মোট 154খানা সনেট লিখেছিলেন। তো এই সনেটগুলির তিনি একটিরও নির্দিষ্ট নাম দেননি, তাই তার সনেটগুলি ধারাবাহিকভাবে 1, 2, 3, 4 এইভাবে পরিচিত, অথবা সনেটের প্রথম লাইন দ্বারা পরিচিত। তো আবার বলি, আজকের এই সনেটটি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটি কিন্তু সনেট নাম্বার 18। তো যদি একটু শেক্সপিয়ারের সম্পর্কে জানার চেষ্টা করি তবে তার জন্ম বর্ষ পাই 1564 এবং ইয়ার অফ হিজ ডেথ পাই 1616। তিনি আবার বিখ্যাত কয়েকটি নাটক লেখেন। তো তার লেখা টোটাল নাটকের সংখ্যা হচ্ছে 37। যদিও এই 37 নাম্বারটি সুনির্দিষ্ট নয়, এ বিষয়ে অনেক কন্ট্রোভার্সি রয়েছে। তবে অনেকে মনে করেন যে শেক্সপিয়ার মোট 37টি নাটক লেখেন, যার মধ্যে রয়েছে কমেডি অফ এরর্স, ম্যাকবেথ, জুলিয়াস সিজার এটসেট্রা। তো কবিতাটি শুরু করার আগে বলে দিই যে এই কবিতাটির রাইমিং স্কিম যেটা রয়েছে সেটা হয় কি এ বি এ বি, ফার্স্ট কোয়ার্টারে এটা। দ্বিতীয় কোয়ার্টারে কি রয়েছে সিডি সিডি, এবং তৃতীয় কোয়ার্টারে কীরকম ইএফ ইএফ। আর যেটা শেষে যে কাপলেট রয়েছে, 2টো লাইন রয়েছে, সেটা হচ্ছে কি জি জি। এরকম রূপে রয়েছে রাইমিং স্কিমটা। আজকের এই সনেট নাম্বার 18তে শেক্সপিয়ার তার একজন ইয়াং ফ্রেন্ড বা যুবক বন্ধুর যে সুন্দরতা তার প্রশংসা করেছেন। তিনি বলেছেন তার বন্ধুর সৌন্দর্য অনন্ত বা ইমর্টাল, কোনো দিন শেষ হবে না। যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন তার লেখা কবিতাগুলি বেঁচে থাকবে এবং তার বন্ধু বেঁচে থাকবে তার কবিতাগুলির মাধ্যমে। তো এইবার কথা হচ্ছে যে কবি তার কোন বন্ধুর প্রসঙ্গে এই কথা বলেছেন বা কোন বন্ধুর সম্পর্কে এই কবিতাটি লিখেছেন, তার বন্ধু কে ছিল সেটি কিন্তু আজও সুনির্দিষ্ট হয়নি। তবে অনেকে মনে করেন যে আর্ল অফ সাউথহ্যাম্পটন হেনরি রিও থেসলি ছিলেন তার সেই বন্ধু যার ব্যাপারে তিনি মোট 129টি সনেট লেখেন। তো শুরু করি আজকের এই কবিতাটি। তো সনেটটির প্রথমেই কবি প্রশ্ন করেছেন প্রথম লাইনটাতেই, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনগুলির সাথে তুলনা করব? তো এখানে যে শব্দ রয়েছে দি, এটি কিন্তু ইউ এর প্রাচীন ইংরেজি শব্দ যা কবিতায় ব্যবহার করা হতো। তো এখানে দি অর্থাৎ ইউকে বোঝানো হয়েছে, যার অর্থ হচ্ছে তোমাকে। তো এখানে ইউ বলতে কবির ওই বন্ধুর কথা বলা হচ্ছে। তো এবার দ্বিতীয় লাইনটাতে যদি আমরা দেখি, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তো এখানে আবার আমরা একটা শব্দ পেলাম দাও। দাও মানে হলো ইউ এর সাবজেক্টিভ রূপ, যার অর্থ হচ্ছে তুমি।
তো এরপরে কিন্তু আরেকটা আমরা শব্দ পাচ্ছি, যেটা হচ্ছে আর্ট। আর্ট মানে হচ্ছে আর। তো কবি তার বন্ধুকে গ্রীষ্মের দিনের সাথে এখানে তুলনা করেছেন। কেন তিনি গ্রীষ্মের দিনের সাথেই তুলনা করলেন? কারণ কবি উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন ইংল্যান্ডের একজন লোক, আর সেখানে বেশিরভাগ সময় কিন্তু ঠান্ডা হয়, আর তারা গ্রীষ্মের জন্য অপেক্ষা করে। গ্রীষ্মের দিনগুলি যেন তাদের কাছে উৎসবের দিন, তাই গ্রীষ্মকাল তাদের খুব প্রিয়। তো কবি প্রিয় গ্রীষ্মকালের চেয়েও তার বন্ধুকে বেশি সুন্দর বলেছেন। তিনি এই লাইনের মধ্য দিয়ে বলেছেন যে দাও আর্ট মোর লাভলি, মানে তুমি হলে বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ বেশি উষ্ণ গ্রীষ্মকালের চেয়েও। তো এবার যদি পরের লাইনটা যদি পড়া যায়, রাফ ওয়াইন্ডস টু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। তো এখানে কবি বলেছেন যে মে মাসের যে সুন্দর কুড়িগুলো রয়েছে, গ্রীষ্মকালে যে মে মাসের যে সুন্দর সুন্দর কুড়িগুলো ফলে, সেগুলোকে কী করে অমসৃণ বাতাস এসে, দমকা বাতাস এসে সেগুলোকে কী করে ঝরিয়ে দেয়। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। তো এখানে লিজ বলতে ফিক্সড পিরিয়ড অফ সামার, মানে গ্রীষ্মকালের যে সময়সীমাটা রয়েছে 1 মাস কিংবা 2 মাস, সেটার কথা বলা হয়েছে। আর হ্যাথ যেটা রয়েছে, হ্যাথ যেমন হচ্ছে হ্যাজ। তো অ্যানসিয়েন্ট এটা একটা শব্দ হ্যাজের। তো এই লাইনটার মাধ্যমে কি বলতে চাইছেন, যে গ্রীষ্মের যে সময়সীমাটা সেটা কি খুব সংক্ষিপ্ত, এটা তারিখের মধ্যে সীমাবদ্ধ। তো প্রথম কোট্রাইনে যেটা পেলাম আমরা, সেটা কি করছে, কবিতার গ্রীষ্মকাল কবিতার বন্ধুর সৌন্দর্যটাকে গ্রীষ্মকালের দিনের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন যে গ্রীষ্মকালের চাইতে তিনি বেশি সুন্দর, তার বন্ধু বেশি সুন্দর, আর খুবই বেশি উষ্ণ। আর যে মে মাসে যে সুন্দর সুন্দর কুড়ি ফলে, সেগুলোকে গ্রীষ্মকালে কী করে, গ্রীষ্মকালে যে দমকা বাতাস সেটাকে কী করে দেয়, ঝরিয়ে দেয়। আর গ্রীষ্মকালের যে সময়সীমা সেটা খুব সংক্ষিপ্ত। তো এবার পরের কোট্রাইনে যদি যাওয়া যায়, সামটাইম টু হট দি আই অফ হ্যাভেন সাইন্স। এখানে যে দি আই অফ হ্যাভেন ফ্রেজটা রয়েছে, এটার মানে কিন্তু সানটার কথা বলা হয়েছে, মানে সূর্যটার কথা বলা হয়েছে। তো বলছে মাঝে মধ্যে সূর্যটা কী হয়, খুবই উত্তপ্ত হয়ে ওঠে, সাইন করে ওঠে, মানে আলু প্রদান করে বসে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্সন ডিমড। এবং মাঝে মধ্যে তার কি, যে সোনালি যে রঙটা রয়েছে, কমপ্লেক্সন মানে রঙ, ঠিক আছে, কালারটার কথা বলা হয়েছে, সেটা কি হয়, ডিম হয়ে যায়। ডিম মানে নষ্ট হয়ে যাওয়া। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। তো তিনি এই কবিতা লাইনের মধ্যে দিয়ে বলেছেন যে প্রত্যেকটি সুন্দর থেকে সুন্দর জিনিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ডিক্লাইন মানেও কিন্তু এখানে নষ্ট হয়ে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া বোঝানো হয়েছে। বাই চান্স মানে হচ্ছে ভাগ্যক্রমে, অর নেচার চেঞ্জিং কোর্স, যে প্রকৃতির যে পরিবর্তনশীল যে একটা ধারা রয়েছে, সেটাও কিন্তু আনট্রিমড থেকে যায়। আনট্রিমড মানে সৌন্দর্যহীন হয়ে পড়া, মানে নষ্ট হয়ে পড়া। তো দ্বিতীয় কোট্রাইনে কবি যেটা বলেছেন, কি বলছেন, সূর্যটা তখন কি হয়, কখনো কখনো খুব উত্তপ্ত হয়ে ওঠে। এর কারণে কি হয়, তার গোল্ড কমপ্লেক্সনটা কী হয়ে যায়, গোল্ডের যে সোনালি যে রঙটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। এবং প্রত্যেকটাই সুন্দর থেকে সুন্দর যেগুলো জিনিস রয়েছে, সুন্দর সুন্দর যেগুলো জিনিস রয়েছে, সেটাও কিন্তু মাঝে মধ্যে নষ্ট হয়ে যায়। সেটা ভাগ্যক্রমে হোক বা প্রাকৃতিক যে পরিবর্তনশীল যে ধারা রয়েছে সেটার কারণে হোক। বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু এখানে দায়ী শব্দটা আবার পেয়েছি আমরা। এখানে দায়ী মানে হচ্ছে ইয়োর, YOUR, ইয়োর মানে তোমার। তো তোমার বলতে এখানে কার কথা বলা হয়েছে, কবির ওই বন্ধুর কথা বলা হয়েছে। তো কবির ওই বন্ধুর মধ্যে যে ইটার্নাল সামারটা রয়েছে, তার ভিতরে যে গ্রীষ্মকালটা রয়েছে, সেটা কিন্তু নষ্ট হবে না। ফেড মানে এখানে নষ্ট হওয়া বা ম্লান হয়ে যাওয়া। নর লস পজিশন অফ দ্যাট ফেয়ার দ্য ওস্ট, যে সৌন্দর্যের তুমি অধিকার করেছ না, সেটা তোমার নষ্ট হবে। ঠিক আছে, তো এখানে যে ওস্ট শব্দটা রয়েছে, ঠিক আছে, ওস্ট শব্দটার মানে কিন্তু অধিকার করে থাকা। নর শ্যাল ডেথ ব্রেক দাও ওয়ান রেস্ট ইন হিজ সেইট, না তোমাকে মৃত্যু তার ছায়ার মধ্যে নিয়ে যেতে পারবে। তো আমরা যেহেতু মানুষ, তো মানুষ মানে মরণশীল,
তো আমরা ভাবতেই পারি যে আমাদের সব পিছনে সবসময় মৃত্যুর ছায়া রয়েছে। তো কবি এখানে বলেছেন যে মৃত্যুর ছায়াটাও তাকে কী করতে পারবে না, নিয়ে যেতে পারবে না, মৃত্যুর ছায়ার মধ্যে তাকে ঢাকতে পারবে না। হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দাও গ্রোস্ট, যখন তার ওই ইটার্নাল লাইন, অনন্ত যে লাইন মানে এখানে কবিতার কথা বলা হয়েছে, যখন টাইম মতো বা সময় মতো গ্রোস্ট হয়ে উঠবে, মানে বৃদ্ধি পাবে বা বেড়ে উঠবে। তো তৃতীয় যে কট্রেন সেটা পেলাম কি আমরা, যে কবির বন্ধুর যে সামারটা, মানে কবির বন্ধুর ভিতরে যে লুকিয়ে থাকা সামারটা রয়েছে, মানে গ্রীষ্মকালের মতো যে সৌন্দর্যটা রয়েছে, সেটা কখনো নষ্ট হবে না। সেই সৌন্দর্যটা নষ্ট হবে না যে সৌন্দর্যটার অধিকার করে তিনি রয়েছেন। মৃত্যু তার ছায়া দিয়ে তাকে টেনে নিয়ে যেতে পারবে না যতদিন তার এই ইটার্নাল লাইনগুলি, তার এই যে কবিতাগুলো, অনন্ত কবিতাগুলি বেড়ে উঠবে বা ছড়িয়ে পড়বে। সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইস ক্যান সি, যতদিন মানুষ নিঃশ্বাস নিতে পারবে, চোখ দেখতে পারবে, অর্থাৎ মানুষই দেখতে পারবে, সো লং লিভস দিস, ততদিন এটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটাই তোমাকে কী করবে, প্রাণদান করবে। এটা বলতে কবি শেক্সপিয়ারের কবিতার কথা বলা হয়েছে, মানে যতদিন মানুষ বেঁচে থাকবে ততদিন তার কবিতাটা বেঁচে থাকবে, আর তার কবিতাটা বেঁচে থাকলে তার কবিতাগুলি তাকে জীবন প্রদান করবে। তো এই সুন্দর কবিতাটা বা এই সুন্দর সনেটটা আমরা আজকে পড়লাম। তো তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, আর তার পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমাদের হোম স্ক্রিনে এসে থাকে।